রাজধানীতে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। এনইআইআর এর ত্রুটি সংশোধনে কাজ চলছে। ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। ব্যবসাবান্ধব পরিবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের। 2-3 দিনের মধ্যেই নিচ্ছেন বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। ইসিতে আপিল করা যাবে কাল থেকে। আওয়ামী লীগের নির্বাচনে আসার প্রশ্ন অবান্তর বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত বিসিবির। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনে আইসিসিকে বোর্ডের চিঠি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কারওয়ান বাজার এলাকা। এনইআইআর চালুর প্রতিবাদ সহ কয়েক দফা দাবিতে সকাল থেকে শুরু হওয়া কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। এ সময় বন্ধ ছিল যান চলাচল, ভোগান্তির শিকার হন যাত্রী ও পথচারীরা। এনইআইআর চালুর প্রতিবাদ সহ কয়েকটি দাবি নিয়ে কারওয়ান বাজার মোড়ে আন্দোলন করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তারা অবস্থান নেন আশেপাশের গলি ও মার্কেটে। প্রায় 20 মিনিট পর আবারও হাতিরপুল সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা তাদের ধাওয়া দিলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। পরিস্থিতি শান্ত করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। আবারও দুপক্ষে জড়িয়ে যায় সংঘর্ষে। রণক্ষেত্রে পরিণত হয় হাতিরপুল, পান্থপথ ও কারওয়ান বাজার সড়ক। বেলা 11টা থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। থেমে থেমে চলে দুপুর 2:30 পর্যন্ত। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 57% ট্যাক্স ধরছে, আর এমনি 5% ট্যাক্স কোম্পানির লোকে। 57% ট্যাক্স ধরে আমাদের মোবাইল যত আছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সব মোবাইল বন্ধ করে দিছে 1 তারিখ থেকে। রাত্রে কেন টিভি যাবে? রাত 4টা বাজে বাসায় টিভি যায়, 2টা বাজে টিভি যায়। আমরা কি দেশে নাগরিক না? আমাদের কি বউ বাচ্চা নাই? আমরা কি দোষ করছি? আপনি যে এনইআইআর সিস্টেমটা চালু করছেন, এই সিস্টেমটা 1 বছর ক্যাম্পেইন করেন, জনগণকে জানান। যদি জনগণ এটা অ্যাকসেপ্ট করে, আমাদের কোনো নাই, বাধা নাই। এরপর মোবাইল ফোন ব্যবসায়ীরা অবস্থান নেন হাতিরপুলের মোবাইল প্লাজার সামনে। সেখানে বিক্ষোভ করেন তারা। পাবলিকের কাছে আমাদেরকে সাজা রাখতে আমরা নাকি ভাই চোরাই ফোন বিক্রি করি, অবৈধ বিক্রি করি, ফোন বিক্রি করি। আমাদের একটা ফোনে নাকি 10,000 আইমি নাম্বার। জীবনেও না ভাই, আমাদের দোকানে একটা মোবাইলে আইমি নাম্বার আরেকটার সাথে মিলে না। সর্বোচ্চ মহল থেকে আমাদের আশ্বাস দেওয়ার পরেও 1 জানুয়ারি এরপর দিনই এই এনইআরআই সিস্টেম ইমপ্লিমেন্ট করে। এ সময় ব্যবসায়ীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান ডিএমপি রমনা জোনের ডিসি মাসুদ আলম। এটা সবাই বুঝবে, আপনাদের দাবি দেওয়া যদি ন্যায্য হয় সেটা অবশ্যই সরকার এটা বিবেচনা করবে। তো সেক্ষেত্রে আপনাদের এই যে দাবি দেওয়া যেগুলো আমরা শুনলাম, আমরা আমাদের লেভেল থেকে আমাদের যারা সিনিয়র আছে এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সর্বোচ্চ লেভেলের, সেখানে এই বিষয়গুলো আমরা উত্থাপন করব। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী 1 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এনইআইআর ব্যবস্থা। মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব হ্যান্ডসেটের IMEI নাম্বার জাতীয় ডাটাবেজে যুক্ত করার এই উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানিয়েছেন, জনগণের তথ্য নিরাপদ করতেই এনইআইআর এর ত্রুটি সংশোধনের কাজ চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত বিটিআরসি ভবন রবিবার সকালে পরিদর্শনের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। বলেন, বাংলাদেশের ইতিহাসে 60% কাস্টমস ডিউটি কমানোর নজির নেই, তবুও একটি মহল হুমকি দিয়ে দোকান বন্ধ করে ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলছে। 90 দিন পর ফোন ব্ল্যাক লিস্টিং শুরু হবে, ফলে এনইআইআর পুরোপুরি বাস্তবায়ন হলে ভোগান্তি কমে যাবে। এজন্য সরকার কারিগরি ও আইনি ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি। তো আমরা আমাদের নাগরিকদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই যে আপনাদের তথ্য নিরাপদ আছে এবং এই ঘটনার মাধ্যমে সাইবার স্পেস, কমিউনিকেশন স্পেস, ইন্টারনেটে আপনাদের যে অনিরাপত্তা, এই অনিরাপত্তা এবং
অন্যান্য ধরনের প্রতারণা, জালিয়াতি, আর্থিক অপরাধ যে ঘটছে সিম কেন্দ্রিক বা ডিভাইস কেন্দ্রিক, অনিবন্ধিত ডিভাইস কেন্দ্রিক, এখান থেকে একটা মুক্তির পথ শুরু হলো। অন্যদিকে রাজধানীর ফার্মগেট এলাকায় প্রায় 4.5 ঘন্টা পর বেলা 2টায় সড়ক অবরোধ তুলে নেয় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ফলে ফার্মগেট মোড় সহ আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে গত ডিসেম্বরে কলেজের ছাত্রাবাসের সংঘর্ষে নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে সকাল থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড় সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। গালমান শফির রিপোর্ট। সকাল 9:30 থেকে সড়ক অবরোধের কারণে ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে অফিসগামী মানুষ সহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া ফার্মগেট মোড় সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত বছরের 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন উচ্চ মাধ্যমিক 2য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। আহত হওয়ার 4 দিন পর 10 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই তার সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। শিক্ষার্থীরা জানান, দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। র্যাব, বিজিবি, ডিবি সবাই জানে যে কারা খুনি, তারা খুঁজে পাচ্ছে না। আমাদেরকে বলছে তারা খুঁজে পাচ্ছে না, অথচ তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। আমাদের কলেজে প্রচুর রাজনীতি, আমাদের কলেজের রাজনীতি বন্ধ করতে হবে। কলেজের ভিতরে রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। সাকিব হত্যায় যারা জড়িত, তাদের গ্রেফতার করে এবং তাদের যেই বিচারটা, সেই বিচারটা যেন তাদের করা হয়, এটাই আমাদের মূল দাবি। দীর্ঘ সময় সড়কে আটকে থাকার কারণে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। গাড়ি পাচ্ছে না, এর জন্য কষ্ট করে হেঁটে যাওয়া হচ্ছে, এটা আমাদের জন্য একটা দুর্ভোগ করতে হচ্ছে এই আর কি। আমাদের এটা তো আর আমরা জানতেছি, আমরা ব্যবসা করতে আসছি, আমরা দোকানে যাবো, দোকানে যেতে পারতেছি না, আমরা ঘরে নিয়েছি। সকাল 9টার দিকে বসে আছি, বিকালে এখন 12টা বাজতেছে। সিএনজিতে রোগী আছে, বললাম বললাম একটু যাবে লেগে, আমাকে যেতে দিল না, অনেকক্ষণ ধরে বসে রয়েছি আমরা। পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে, এতে পুলিশের কোনো গাফিলতি নেই। আমাদের জায়গা থেকে কিন্তু আমরা আন্তরিক, আমাদের জায়গা থেকে ডিবির পক্ষ থেকে কিন্তু আমরা আন্তরিক এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের দুটি টিম কিন্তু কাজ করছে এবং একই সাথে কিন্তু আমরা স্টুডেন্টদের সাথেও কিন্তু সরাসরি যোগাযোগ করছি, যাতে করে তারা তাদের তথ্যপত্রগুলো যেন আমাদের কাছে দিতে পারে। দুপুর 2টার দিকে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করে নেয় বিক্ষোভকারীরা। সেখান থেকে আন্দোলনকারীদের 6 সদস্যের একটি প্রতিনিধি দলকে পুলিশ সচিবালয়ে নিয়ে যায় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনার জন্য। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ক্ষমতা এলে ব্যবসায়ীদের সাথে নিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্যবসায়ী ও সাংবাদিক প্রতিনিধিদের সাথে তারেক রহমানের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। বর্তমান প্রতিকূল অবস্থায় ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারছে না। ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে যেসব সংস্কার দরকার তা নীতিমালার মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এর আগে সাংবাদিক প্রতিনিধিদের সাথে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার আশ্বাস দেন। এ সময় জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক শোকসভায় তারেক রহমানকে উপস্থিত থাকার অনুরোধ জানায় প্রেস ক্লাবের প্রতিনিধি দল। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না। কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে, এইটার ফেসিলিটেট করতে হবে, যেটা দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে। সেটা আমরা বলেছি। আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি যে ব্যুরোক্রেসি যে আমাদের হয়রানি বা বিভিন্ন পলিসিগতভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, সেটা যাতে না হয়, এটা ডিরেগুলেট করার। তো যে কটা পয়েন্ট বলছি উনি ওয়েল নোট করেছেন এবং উনি পরে যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে, তাহলে উনি চেষ্টা করবেন এগুলো অ্যাড্রেস করার জন্য। ব্যবসায়ীরা এই প্রতিকূল অবস্থায় তাদের ব্যবসা চালাতে পারছে না, তারা বিনিয়োগ করতে পারছে না, বিনিয়োগ বাড়াতে পারছে না। আর বাংলাদেশের ব্যবসায়ী যদি বিনিয়োগ না করে, বিদেশিরা এখানে কিভাবে বিনিয়োগ করবে? সব সমস্যাগুলো আলোচনা হয়েছে এবং উনি খুব ধৈর্য ধরে শুনেছেন সকলের কথা দীর্ঘ সময় ধরে,
এবং এগুলোর সমাধানের প্রতিশ্রুতি উনি দিয়েছেন এবং প্রত্যেকটি সমস্যার কি সমাধান সেটা ওনাদের কাছ থেকে জানতে চেয়েছেন এবং উনি নিজেও যেটা ভালো মনে করেছেন সেটা বলেছেন। দর্শক, এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, গুলশান কার্যালয়ে তো বৈঠক শেষ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ মামুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা 11:30টায় এসে এই গুলশান কার্যালয়ে এসেছেন। তিনি রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠকটি হচ্ছে সেটা হচ্ছে যে দেশের শীর্ষস্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছে তাদের যে সংগঠন বিসিসিআই, বিজিএমইএ, বিসিআই সহ বেশ কয়েকটি শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতারা এসে এখানে সন্ধ্যা 6:45টার দিকে এসেছেন। 7টার দিকে তারা বৈঠকে বসেছেন। প্রায় 2.5 ঘন্টার দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে তারা জনাব তারেক রহমানের সাথে। তারা বিগত 16 বছরে দেশের যে অর্থনীতি, ব্যাংক খাত, শেয়ার বাজার, যে অর্থনৈতিক খাত, এক কথা যে অর্থনৈতিক খাতগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কিভাবে পুনরুদ্ধার করা যায়, বিরাজমান যে সংকটগুলো রয়েছে, গ্যাস সংকট, জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই বিষয়গুলো তারা তারেক রহমানের কাছ থেকে তুলে ধরেছেন। তারেক রহমানও তাদের কথাগুলো আন্তরিকতার সাথে শুনেছেন বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন এবং তারা এসে আমাদেরকে এই বিষয়গুলো বলেছেন। এরপরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আমাদেরকে ব্রিফ করেছেন এই পুরো বিষয়টা, যে তিনি বলছেন যে আসলে বিএনপি যতবারই ক্ষমতা ছিল ততবারই দেশের অর্থনীতি চাঙ্গা ছিল। তারেক রহমানও যে 31 দফা কর্মসূচি নিয়েছে, ব্যবসায়ীরা যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবগুলোর সাথে তারেক রহমানের যে 31 দফা কর্মসূচিটার সাথে 80% মিলেছে এবং যদি সরকার গঠনের সুযোগ পায় বিএনপি, তখন বিএনপি পক্ষ থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়ার দরকার সবগুলো পদক্ষেপ নেবেন বলে তারেক রহমান আশ্বস্ত করেছেন। এটি ছিল দিনের গুরুত্বপূর্ণ বৈঠক। এর আগে সাংবাদিকদের সাথে বসেছেন প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ 6 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে সন্ধ্যার সময়। তারা এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে একটি শোক সভা করবে সেটার নিমন্ত্রণ দিতে এসেছিল। তারা জনাব তারেক রহমান সেটি গ্রহণ করেছেন এবং সেখানে থাকার আশ্বাস দিয়েছেন। তো এই ছিল আজকের দিনে সব মিলে কার্যক্রম। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2-1 দিনের মধ্যেই তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সন্ধ্যায় সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। জানান, সিলেট থেকেই এবার নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। আগামী নির্বাচন নিয়ে বিএনপি কোনো শঙ্কা বোধ করছে না বলে জানান দলের মহাসচিব। আরও বলেন, মবক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়, এটা থেকে বের হতে হবে। যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, তা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদে আসরের নামাজ আদায় করেন এবং মাজার জিয়ারত করেন। মাজারে ফাতিহা পাঠ এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা 2-1 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। মৃত্যুর 5ম দিনেও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে অসংখ্য মানুষের শ্রদ্ধা, দোয়া জিয়ারত করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও। দীর্ঘদিন নির্যাতন সেও দেশের প্রতি তার অঙ্গীকারের কথা সমাধিতে আসা মানুষের মুখে মুখে। মেজবা রহমানের রিপোর্ট। বেলা বাড়ার সঙ্গে রবিবারও সাধারণ মানুষের পদচারণায় ভরে উঠতে থাকে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। শীতের তীব্রতা হার মেনেছে দুহাত তুলে মোনাজাত করা মানুষের কাছে। জানাজায় অংশ নিতে না পারলেও কবর জিয়ারতের মাধ্যমে শোক জানানোর চেষ্টা অনেকের। আমি অস্ট্রেলিয়া থেকে আসছি। আমি আসছি এখানে খালেদা জিয়ার লাস্ট রেসপেক্ট দিতে। একজন ইম্পর্টেন্ট মানুষ ছিল দেশে,
প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার আমাদের দেশে। ওনার প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞ, উনি আমাদের জন্য যা করেছেন। সো সেই জন্যই আমরা সুযোগ খুঁজছিলাম কখন আসতে পারি ওনার রুহের মাগফিরাতের জন্য। উনি মানে অনেক যুদ্ধ করে যেখানে আসছেন এবং দেশের জন্য উনি যেভাবে ত্যাগ করে গেছেন, এটা সত্যি ইন্সপায়ারিং আমাদের জন্য, এবং আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমার মার লাগে আমি শুনিবানি, আমার মারে বাংলাদেশ না হয়েছি, মার মুখি দেখতেলাম না। খালেদা জিয়ার মৃত্যুতে গোটা দেশ নয়, পুরো এশিয়াতে একজন নারী নেতৃত্ব হারিয়েছেন বলে জানান সমাধিস্থলে আসা অনেকেই। বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানান বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরাও। এই শোককে শক্তিতে রূপান্তর করে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচনের জন্য আমরা জনগণকে সাথে নিয়ে যেন একটি সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, যেটার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, সেই অর্জনটা আমরা তুলতে যাচ্ছি। ছেলে মেয়েদেরকে, বোনদেরকে নিয়ে ওরা দেখতে চায় যে মা কোথায় শুয়ে আছে চিরনিদ্রা। আজীবনের জন্য মা না ফেরার দেশে চলে গেছেন, তাই আমরা একটু আসি। সমাধিস্থলে মানুষের ভিড় বলে দিচ্ছে সময় গড়লেও মানুষের হৃদয় অম্লান হয়ে থাকবে খালেদা জিয়ার স্মৃতি। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা পালন ও শোক বই খোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শোকসভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ভিসি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ সহ শিক্ষাবিদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। শোক বইতে স্বাক্ষর করেন তারা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, প্রো ভাইস চ্যান্সেলর শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যবৃন্দ, সাবেক প্রো উপাচার্যবৃন্দ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ এবং বিশিষ্ট শিক্ষাবিদগণ বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। আগামী 6 জানুয়ারি পর্যন্ত এই শোক বইয়ে স্বাক্ষর করা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই শোক বই প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে রাখা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। অন্যদিকে প্রার্থিতা বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে আগামীকাল থেকে। তফসিল অনুযায়ী সারা দেশে 300 আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা আজই চূড়ান্ত হবে। রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে যাচাই বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামীকাল থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 তারিখ। ইসির তথ্য অনুযায়ী ঢাকা মহানগরের 20টি সংসদীয় আসনে মোট 238 জন প্রার্থীর মধ্যে 163 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে 75 জনের। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে ঢাকা 13 এবং 15 আসনে মোট 20টি মনোনয়নের মধ্যে 8টি বাতিল করা হয়েছে। এর মধ্যে 12টা বৈধতা পেয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। মনোনয়নপত্র বেসিক্যালি 1% ভোটারের গড়মিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের 3 বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্র সমূহ বাতিল করা হয়েছে। পাশাপাশি 2 জন প্রার্থীর দলীয় মনোনয়ন সঠিক না থাকার কারণেও বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ উভয়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনে। আগামী 5 থেকে 9 জানুয়ারির মধ্যে বাতিল বা গ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে আইনি দিক সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ বিষয়ে তাদের চুপ থাকার কোনো সুযোগ নেই।
সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের ন্যারেটিভ প্রচার করতে গণমাধ্যমের সহযোগিতা চান। নির্বাচন যথাযথ প্রক্রিয়ায় এগুচ্ছে জানিয়ে তিনি বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে, তবে এখন পর্যন্ত পরিবেশ গ্রহণযোগ্য আছে বলেও মন্তব্য তার। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আছে কিনা প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাই দলটির নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন অবান্তর। নির্বাচনের জন্য প্রশাসন সহ সবার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলিম আহমদ। আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে, যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে, কাজে পরিবেশ গ্রহণযোগ্য না এই কথাটা বলবো না, তবে একটা ন্যারেটিভ বা বলার কোনো সুযোগও নেই। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোডম্যাপ আছে, আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে, কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করেছে জ্বালানির দাম নিয়ন্ত্রক সংস্থা বিআরসি। দুপুরে রাজধানীর রমনায় সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানুয়ারি মাসের জন্য নতুন দাম ঘোষণা করা হয়। এ সময় জানানো হয়, গত ডিসেম্বরে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1253 টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি এলপিজি 108 টাকা 83 পয়সায় বিক্রি হবে। একই হারে 5.5 কেজি থেকে 45 কেজি পর্যন্ত সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে। ভোক্তা অধিকার ইতিমধ্যে অভিযান পরিচালনা করছেন এবং আজকে সকালেও আমি ভোক্তা অধিকার ডিজির সঙ্গে কথা বলেছি বাড়তি অভিযান পরিচালনার জন্য। সাপ্লাই সাইডে সমস্যা আছে, আমদানি কম হয়েছে, সো মার্কেটে ঘাটতি আছে, ইট ইজ ট্রু। চাহিদা যে পরিমাণ, চাহিদার তুলনায় সরবরাহের পরিমাণ কম। আমরা যদি গত বছরের সঙ্গে তুলনা করি, গত বছরের নভেম্বরের সঙ্গে ডিসেম্বরের সঙ্গে তুলনা করি, আমরা দেখব যে আমদানি এই গত নভেম্বর এবং ডিসেম্বরে কম হয়েছে। সরবরাহ ঘাটতির কারণেই বাজারে এলপিজি বা সিলিন্ডার গ্যাসের সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এ সংকট দীর্ঘমেয়াদী হতে পারে বলেও শঙ্কা ব্যবসায়ীদের। অন্যদিকে এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াবের সহ সভাপতি হুমায়ুন রশিদ জানান, জাহাজের উপর নিষেধাজ্ঞা থাকায় সাময়িক সংকট তৈরি হয়েছে। বলেন, আগামী 15 দিনের মধ্যেই এলপিজি সরবরাহের সংকট থাকবে না। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ অস্বীকারও করেন তিনি। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বাজারে হঠাৎ করেই সংকট তৈরি হয়েছে তরল সিলিন্ডার গ্যাস এলপিজির। বাড়তি দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার। ডিস্ট্রিবিউটররা বলছেন, চাহিদার সাথে সরবরাহের ব্যাপক ঘাটতি রয়েছে, ফলে ক্রেতাদের সিলিন্ডার সরবরাহ করা যাচ্ছে না। তবে উৎপাদনকারীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির সংকট রয়েছে, সেটির প্রভাব পড়েছে অভ্যন্তরীণ বাজারে। আমাদের যেসব জাহাজে করে এলপিজি আসে, সেসব জাহাজের কিছু জাহাজ স্যাংশনের আওতায় আসাতে সরবরাহ বিঘ্নিত, গ্লোবাল সাপ্লাই চেনের একটা এফেক্ট এসছে। তবে এটা বেশি দিন থাকবে না, আমরা আশা করছি এটা খুব শীঘ্রই একটা সমাধান হবে। 10-15 দিনের মধ্যেই সরবরাহ আবার আগের স্টেজে চলে যাবে বলে আমাদের বিশ্বাস। বর্তমান যে ক্রাইসিসটা ঠিক হয়েছে, এটা আমি মনে করব কোম্পানিদের যেমন গাফিলতি আছে, বাণিজ্য মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয়েরও গাফিলতি আছে। কারণ দেশে পর্যাপ্ত রিজার্ভ থাকা অবস্থায় প্রোডাক্ট আনা উচিত ছিল, তারা সেই কাজটা করে নাই। আরেকটা কারণ হলো 30টা জাহাজ কোম্পানির উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিছে, সেটাও একটা কারণ। আর আমাকে বাংলাদেশে যারা আমরা যতটুকু জানতে পারছি ভাই আরামকোর ডিস্ট্রিবিউটার না হওয়ার কারণে অনেক কোম্পানি বর্তমানে আরামকোর কাছে যাই আর মাল আনতে পারতেছে না। যারা আরামকোর সাথে 4-5টা কোম্পানির কাছে মাল আছে, তারা মোটামুটি আরামকোর থেকেও মাল আনতো, বাইরের থেকেও মাল আনতো। তারা আরামকোর থেকে সীমিত মাল পাওয়ার কারণেই গ্যাসেরটা এই সংকট, বাকি কোম্পানিগুলো পাচ্ছে না। আপনি জানেন 30টা কোম্পানি বাংলাদেশে এলপিজি বোটলিং করে। চাহিদা ও সরবরাহের ঘাটতি থাকায় দাম বাড়তি রাখতে হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। বলেন, সরবরাহ স্বাভাবিক না হলে দাম আরও বাড়তে পারে। তবে লোয়াব সহসভাপতির দাবি, কারসাজি করে দাম বাড়ানোর সুযোগ নেই। যারা বটলার অথরাইজড লাইসেন্সি, তাদের দাম বাড়ানোর কোনো স্কোপ নাই, কোনো অপরচুনিটিস নাই। এটা প্রি ডিটারমাইন্ড প্রাইসে
পাবলিক হিয়ারিং এর মাধ্যমে বিইআরসি এই প্রাইসটা নির্ধারণ করে থাকে এবং প্রত্যেকটা বটলার ওই একই প্রাইসে দিতে বাধ্য। প্রোডাক্ট না থাকার কারণে দামটা বাড়ছে, এক চাহিদা বেড়ে গেছে অতিরঞ্জিত। আর তিতাস যারা ব্যবহার করে ন্যাচারাল গ্যাসের কাস্টমার, তারা কিন্তু গ্যাস পাচ্ছে না, তারাও এলপিজির দিকে ঝুঁকছে। চাহিদা এখন ডবল হয়ে গেল না, তো আমরা কি করব? বাংলাদেশে তো ইতিহাস আছে, 30 টাকার পানি বিমান দুর্ঘটনার দিন 600 টাকা বিক্রি হয়েছে, তো এইটুক সুবিধা তো নিবে। এদিকে এলপিজির দাম নির্ধারণ করলেও বাজার মনিটরিং এর সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এ পর্যায়ে খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। উগ্র রাজনৈতিক সাম্প্রদায়িকতার কারণে মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিষিদ্ধ করায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বোর্ড। শনিবার আইপিএলে মুস্তাফিজের সাথে চুক্তি বাতিল করতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের ধর্মীয় নেতারা ও ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আইপিএলে মুস্তাফিজকে বয়কটের ডাক দিলে নাইট রাইডার্স কর্তৃপক্ষকে এই নির্দেশনা দেয় বিসিসিআই। কিন্তু বিষয়টিকে সহজভাবে নেয়নি বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নির্দেশনার পর 17 জন বোর্ড পরিচালক সভায় বসেন। দেশের ক্রিকেটের মর্যাদা ও ভারতে উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে এই বিষয়ে কঠোর অবস্থান নিতে বাধ্য হয় বিসিবি। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচই হওয়ার কথা ভারতে। সূচি অনুযায়ী 3টে ম্যাচ হওয়ার কথা কলকাতায়, শেষ ম্যাচটির ভেন্যু মুম্বাই। কিন্তু সরকার ও বোর্ড পরিচালকরা মনে করছেন ভারতে উগ্র সাম্প্রদায়িকতা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কা থেকেই যাচ্ছে। আইসিসিকে বিষয়টি জানিয়ে মেইল করেছে বিসিবি, তবে রবিবার বন্ধ থাকায় আইসিসি থেকে কোনো জবাব আসেনি। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন বিশ্বকাপের প্রস্তুতি সম্পূর্ণ, তাই বিসিবির এই খামখেয়ালিপনা অনুরোধ রাখা সম্ভব নয়। বোর্ড হয়তো অন্য ভেন্যু চিন্তা করছে। আমি বলবো খুব ভালো ডিসিশন, বিকজ আপনি যখন একটা মানুষ সিকিউরিটি দিতে পারবেন, তাহলে এতগুলো মানুষ কি করে সিকিউরিটি দেবে? খুব বেশি কিন্তু আমরা কিন্তু সুযোগ সুবিধা খেলাধুলার বিষয়ে বলেন বা অন্যান্য বিষয়গুলোতে কিন্তু আমরা খুব বেশি সুযোগ সুবিধা পাইনি, মানে পার্শ্ববর্তী দেশ থেকে। সেক্ষেত্রে আমার মনে হয় মাথা উঁচা করে দাঁড়াবার সময় আমাদের কাছে, মানে আমার মনে হয় আমরা আমাদের মতো করেই আমার মনে দাঁড়ানো উচিত। দেশের প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ আছে। এই বিষয়টি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবার ক্ষেত্রে বাধা নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। রবিবার রাজধানীর গুলশান 90 নম্বর সড়কে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপি কোনো কিছু গোপন করতে চায় না জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে জয় পেতে বিএনপির কৌশলের প্রয়োজন হবে না। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। এই নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয় সেটার ব্যাপারেও সোচ্চার বিএনপি। এখন থেকে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহাদি আমিনকে দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি। পরিচালনা কমিটির প্রথম বৈঠকে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। কিছু রাজনৈতিক দল তো আছে যাদের প্রতি জনগণের ক্ষোভ এবং ক্রোধ আছে। দেশের আইনে, প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে। কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। সেরকম না থাকলে পরে তার অংশগ্রহণ না করাটাকে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা বা ব্যতিক্রম বলে মনে করা যায় না। নির্বাচনী বাধা পার হতেই জামাতের সাথে জোট করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। একই সাথে বলেন, জামাতে নেতৃত্বাধীন জোটে এনসিপির অংশগ্রহণকে ইতিবাচকভাবে নিয়েছে জনগণ। এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দলের মার্কিন দূতাবাসে গিয়ে আলোচনার পর বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এ সময় এনসিপির আক্তার হোসেন জানান, জামাতের সাথে জোট যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবেই দেখছে। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যে কোনো সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে বলেও জানান তিনি। তাদের সাথে আলোচনায় উঠে আসে নির্বাচনের প্রস্তুতি সহ বিভিন্ন আশঙ্কার কথা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান এনসিপির এই নেতা। ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণকে পতিত ফ্যাসিস্টের এজেন্সির
খেলা বলেও মন্তব্য করেছেন তিনি। এর আগে দুপুরে এনসিপির 4 সদস্য মার্কিন দূতাবাসে গিয়ে সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশনের শুনানি শেষ। আসামির পক্ষে শুনানির জন্য আগামী 8 ডিসেম্বর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। গত 17 ডিসেম্বর তার বিরুদ্ধে গুম ও খুনের 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনে প্রসিকিউশন, যা আমলেও নেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। রবিবার শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল হাসান ছিলেন গুম খুনের মাস্টারমাইন্ড। সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সবকিছু প্রমাণ করা হবে বলেও জানান তিনি। তবে আসামির আইনজীবীর দাবি, জিয়াউল হাসানের বিরুদ্ধে ধারণাগত অভিযোগ দেওয়া হয়েছে, যা দিয়ে মামলা প্রমাণ করা যায় না। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি করেছে প্রসিকিউশন। এই মামলায় আসামি পক্ষে শুনানির জন্য 6 ডিসেম্বর দিন ধার্য করেছে একই ট্রাইব্যুনাল। ট্রাভেল এজেন্সি ব্যবসার স্বার্থবিরোধী ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2026 বাতিলের জোর দাবি জানিয়েছেন ট্রাভেল এজেন্সি খাতের শীর্ষ নেতা ও ব্যবসায়ীরা। রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। আটাবের সাবেক সভাপতি মঞ্জুর মোর্শেদ মাহবুব লিখিত বক্তব্যে বলেন, নতুন অধ্যাদেশের একাধিক ধারা ট্রাভেল এজেন্সি ব্যবসার স্বার্থের পরিপন্থী। নতুন অধ্যাদেশের বেশ কিছু ধারা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যা ক্ষুদ্র ও মাঝারি ট্রাভেল এজেন্সিগুলো সহ সকল ট্রাভেল এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে। এই অধ্যাদেশ কার্যকর হলে দেশে প্রায় 5,000 ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। একে কালো অধ্যাদেশ বলেও উল্লেখ করেন তিনি। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2026 বাতিল না হলে এই খাত ক্ষতির মুখোমুখি হবে বলেও সংবাদ সম্মেলনে শঙ্কা প্রকাশ করা হয়। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিইউএফটির কালচারাল ক্লাবের আয়োজনে হয়ে গেল 12 ক্লোদিং প্রেজেন্টস বিইউএফটি ন্যাশনাল কালচারাল ফেস্ট 2026। এর বিশেষ আকর্ষণ ছিল ফ্যাশন রানওয়ে শো, বিভিন্ন স্টল ও ফ্ল্যাশ মব। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শতাব্দী ওয়াদুদ। এই আয়োজনের স্পন্সর ছিল সায়র রেস্টুরেন্ট, এসেনশিয়াল বাইসেল ও দোয়েল ওটিটি। এছাড়া পার্টনার ছিল এমব্রেলা, স্টাইলওয়ে বিডি, ফোকাস ক্যাম ও প্রমিসেস মেডিকেল লিমিটেড। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ইন্টার ইউনিভার্সিটি কালচারাল কম্পিটিশন, যেখানে দেশের বাছাই করা 12টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় সঙ্গীত, নৃত্য, নাটক, চারুকলা, সৃজনশীল লেখা ও আবৃত্তি সহ 6টি বিভাগে মোট 18টি পুরস্কার দেওয়া হয়। হাজী মাদবর আলী হাসানিয়া দাখিল মাদ্রাসার 35 বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। হাজী মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 11 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। দেশ বিদেশ থেকে আগত মাদ্রাসার শত শত শিক্ষক এবং সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীর অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া বলেছেন, এখন থেকে বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ অনুসরণ করার পাশাপাশি তারেক রহমানের ভাষায় কথা বলা হবে। কাউকে আঘাত করে কথা বলা বা কেউ কষ্ট পায় এমন আচরণ করা হবে না। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আয়োজন করে খাগড়াছড়ি জেলা, উপজেলা ও পৌর মহিলা দল। এতে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার ও জেলা মহিলা দলের সভাপতি কোহেলি দাওয়ান সহ জেলা 9টি উপজেলা ও 3টি পৌরসভার মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে সাভারে। হরিণধরা চামড়া শিল্প এলাকায় এর আয়োজন করে কাঁচা চামড়া আড়ত মালিক সমিতি। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আজিজ। সভায় সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম জুয়েল ও সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস হাউসের প্রথম কমিশনার মোহাম্মদ মুশফিকুর রহমানের সঙ্গে আজ আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নেতাদের মতবিনিময় সভা হয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ও কাস্টমস বিষয়ক সম্পাদক জাকির হোসেন মন্টু সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সিলেটে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এসএসসি 95 ও এইচএসসি 97 ফাউন্ডেশন। শহরের চৌহাট্টা ও রিকাবি বাজার এলাকায় আশ্রয়হীন ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রীতেশ তালুকদার, জেলা আহ্বায়ক ফয়জুল হক, সদস্য সচিব মঞ্জুর আতাহার ও সদস্য মুমিন আহমেদ সহ অনেক সদস্য উপস্থিত ছিলেন এ সময়। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম সুজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। রাজধানীতে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, এনইআইআর এর ত্রুটি সংশোধনে কাজ চলছে। ফার্মগেটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। ব্যবসা বান্ধব পরিবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের। 2-3 দিনের মধ্যেই নিচ্ছেন বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, ইসিতে আপিল করা যাবে কাল থেকে। আওয়ামী লীগের নির্বাচনে আসার প্রশ্ন অবান্তর বলেছেন উপদেষ্টা রিজওয়ানা। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের দল না পাঠানোর সিদ্ধান্ত বিসিবির। বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনে আইসিসিকে বোর্ডের চিঠি। দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।